তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশে 9 মাসের সর্বনিম্ন করোনা শনাক্ত, হার নামল 4.23, আরো 23 জনের মৃত্যু। রাজধানীর কাকরাইলে স্ত্রী সন্তান হত্যা মামলায় স্বামী সহ 3 আসামির মৃত্যুদণ্ড, 3 বছর পর রায়। সিলেটের এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলার বিচার শুরু, 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। ভার্চুয়াল নয়, বইমেলা হবে আগের মতো, জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। উদ্বোধনের তারিখ ঠিক হয়নি। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে গত 9 মাসের মধ্যে করোনা শনাক্তের হার সবচেয়ে কম আজ। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 13,446 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 569 জনের। এ নিয়ে মোট শনাক্ত 5,27,632 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.23। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 16 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 7,906 জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.50। একদিনে নতুন করে সুস্থ 681 জন সহ মোট সুস্থ 4,72,437 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.54%। গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদনের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসিতে প্রোটোকল জমা দেওয়া হয়েছে। দুপুরে এই আবেদন করে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন লিমিটেড। বিএমআরসির অনুমোদনের পর ঔষধ প্রশাসন অধিদপ্তরেরও অনুমোদন লাগবে। এরপর ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু করা যাবে। সময়মতো অনুমোদন পেলে 10 দিনের মধ্যেই মানবদেহে পরীক্ষা শুরু করা সম্ভব বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। শতাধিক মানুষের উপর চালানো হবে প্রথম ধাপের পরীক্ষা। কারো পার্শ্ব প্রতিক্রিয়া হলে থাকছে ক্ষতিপূরণের ব্যবস্থা। গত বছরের 2 জুলাই দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। তাদের উদ্ভাবিত করোনা টিকা প্রাণীদেহে ভাইরাস প্রতিরোধের সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির। তৃতীয় বিশ্বের একটি দেশ একটি ভ্যাকসিন ক্যান্ডিডেট ডেভেলপ করে একটি এথিক্যাল কমিটির কাছে আবেদন জমা দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমরা যেটা প্রস্তাব করেছি যে যাদের SARS-CoV-2 ভ্যাকসিন ভাইরাসটি PCR নেগেটিভ থাকবে, যাদের বিভিন্ন কোমরবিডিটি থাকবে না, 18 বছরের উপরে সুস্থ বাংলাদেশের নাগরিক যারা প্রেগনেন্ট নন, তাদের উপর আমরা কাজ করব। রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে হত্যা মামলায় নিহত শামসুন নাহারের স্বামী আব্দুল করিম সহ 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপর 2 জন করিমের তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা ও তার ভাই আলামিন জনি। রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলেকে হত্যা মামলার রায়ের দিন রোববার সকালে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় মামলার প্রধান আসামি আব্দুল করিম সহ 3 আসামিকে। আদালতে 3 আসামির উপস্থিতিতে বেলা 11:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারক। রায়ের পর্যবেক্ষণে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, সন্তানের প্রতি পিতার কর্তব্য নিয়ে কোরআনে বর্ণিত কয়েকটি আয়াতের উদ্ধৃতি তুলে ধরেন বিচারক। 3 জনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানান মামলার বাদী। অবিলম্বে এই অপরাধীদের শাস্তি এবং ফাঁসি চাই। যদি বিচার হয়, ফাঁসি হয়, তাহলে এই বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড কমে যাবে এবং মানুষ নিরাপত্তামূলকভাবে নিজের জিন্দেগি যাপন করতে পারবে। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি রাষ্ট্র ও বাদী পক্ষের আইনজীবীদের। আদালত অবজারভেশনে বলছে যে স্বামীর আপন হয়েছে স্ত্রী, সেই আর সন্তান হয়েছে বাবা, হয়েছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। সেই বাবাই যদি খুনে দিয়া করে তাহলে একটা কোরআন হাদিস এবং এই আদালত মধ্যে তাদের উপযুক্ত সাজা হওয়া উচিত। স্বামী পূর্বপরিকল্পিতভাবে তার স্ত্রীকে এবং সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে এবং তার শ্যালককে দিয়ে হত্যাকাণ্ড করা হয়েছে।
তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, ন্যায় বিচার পাননি আসামিরা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তারা। বাদী এই মামলায় যখন জেরা করি সে প্রমাণ করতে পারেনি যে সে ঘটনাস্থলেই ছিল, বাদী ঘটনাস্থলেই ছিল। অতএব এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এবং প্রকৃত অপরাধীকে আড়াল করা হয়েছে। 2017 সালের 1 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে শামসুন্নাহার ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, তার তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা, শ্যালক জনি সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। 3 বছর পর রায় এলো চাঞ্চল্যকর এ মামলার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হকের আদালতে চার্জ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার 8 আসামিকে রোববার সকাল 11টায় কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পরে শুরু হয় চার্জ গঠনের শুনানি। মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাহুল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। শুনানিতে আসামিদের 3 জনের জামিন ও 2 জন অব্যাহতি চাইলে বিচারক তা নাকচ করে দেন। আজকে ধার্য তারিখ ছিল, 8 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। 8 জনের বিচারের জন্য রেডি হয়ে গেছে। বাদীপক্ষের আইনজীবীরা জানান, এই চার্জ গঠনের মাধ্যমে আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। যথাযথ সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা তাদের। এক্সপার্টার যে কাগজপত্র আছে সেইগুলোর ভিত্তিতে সব কিছু মিলিয়ে আসবে রায়। এই মুহূর্তে বলা যাবে না যে রায় কিভাবে হবে বা কতটুকু শাস্তি। আমরা সবাই কামনা করতেছি এবং এই মামলায় দেশবাসীও কামনা করতেছে যাতে উপযুক্ত বিচার হয় এবং এদের উপযুক্ত শাস্তি হয়। তবে আসামিদের আইনজীবীরা বলছেন, মামলার সব অভিযোগ সত্য নয়। তদন্ত সাপেক্ষে তারা অনেককেই নির্দোষ প্রমাণ করতে পারবেন। আমার আসামি যে রনি, যেটা আমি মনে টোটালি নির্দোষ। চার্জশিটের মাঝে আইছে যে দর্শনের সাথে জড়িত না, শুধু ওই সহযোগিতার। গত বছরের 25 ডিসেম্বর রাতে সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরদিন সকালে নির্যাতিতার স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। 3 ডিসেম্বর মামলায় প্রধান অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুর সহ 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এতে 8 জনের মধ্যে 6 জনকে ধর্ষণে সরাসরি এবং 2 জনকে তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। মামলায় সাক্ষী রাখা হয় 49 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নোয়াখালীতে আবারও নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত 1 জানুয়ারি হাতিয়ার চান্দনী ইউনিয়নের এ ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত 5 জানুয়ারি ভুক্তভোগী ওই নারী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এ পিটিশন মামলা করেন। বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে 7 কর্মদিবসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। আর্জিতে উল্লেখ করা হয়, গত 1 জানুয়ারি স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় জিয়া, ফারুক, এনায়েত, ভুট্টু সহ কয়েকজন জোর করে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী ওই নারী ও তার ছেলে মেয়েদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী নারীর অভিযোগ, এ ঘটনায় থানায় মামলা নেয়নি, পরে আদালতে মামলা করেন তিনি। এ ব্যাপারে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। আগামী 2-3 দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে বলছে, প্রতিবেদন দাখিল করতে বলছে। রিপোর্ট দিলে তারপরে ওনারা কগনিজেন্স নিবে। এরপরে যে ভিডিওতে যে দুইটা ছেলে ওই যে দেখা যাচ্ছে যে একটা লাঠি হাতে, এদের আমরা খুঁজতেছি। এদের আমরা পাইলে এদের আমরা পিক আপ করব। জলাবদ্ধতা নিরসনে রাজধানীর মান্ডা খালে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় খাল দখল করে নির্মিত বেশ কিছু ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়, উচ্ছেদ করা হয় খালের উপরের অবৈধ সেতু। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন,
খালের সীমানা নির্ধারণ করেই এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। মান্ডা খাল বাসাবো মুগদার পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম, অথচ খালটির প্রতি যেন কারো নজরই নেই। একদিকে খাল দখল করে হয়েছে রাস্তা, অন্যদিকে বাড়ির অংশ বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওয়াসার কাছ থেকে দায়িত্ব পেয়ে খালের সীমানা নির্ধারণের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার থেকে শুরু হয়েছে মান্ডা খাল দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ। প্রায় প্রতিটি ভবনই দখল করেছে খালের জায়গা, তবে খোরা যুক্তি বাড়ির মালিকদের। খাল সিএস হিসেবে মাপা হয়, আমার বাড়ি এক পড়ে নাই, আমার বাড়ি থেকে আরও 2 ফিট বাইরে হবে খাল, এবং আমাদের এইটা করার আগে আমার বাড়ি ভাঙ্গার অনুমতি ওনারা দিয়ে যাচ্ছে, যেহেতু ম্যাজিস্ট্রেট উইথ পুলিশ আছে, আমাদের কিচ্ছু করার নাই। এই বাহুটা মাপ দিয়ে দেখুক যে এই রাস্তার কোথায় আসে, পয়েন্টটা কোন জায়গায় আসে রাস্তার, সেই পয়েন্ট থেকে খালটা মাপ দেখ। খালটা মাপ দেওয়ার পরে যদি আমরা 1 ইঞ্চি পরে 1 ইঞ্চি বলে আমরা 10 ইঞ্চি ভেঙে দেবো। খালের জায়গা না কেউ আসার সম্ভাবনাই নেই, সবার ডিমার্কেশন দেওয়া। সরু রাস্তার জন্য এক্সকাভেটর আনতে পারেনি ডিএসসিসি, এ কারণে শ্রমিকরা হাতুড়ি দিয়ে ভাঙছেন বাড়ির বর্ধিত অংশ। কোনো কোনো বাড়ির মালিক নিজ উদ্যোগেই ভেঙে দিচ্ছেন বর্ধিত অংশ। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন, খাল উদ্ধারে ছাড় পাবে না কেউই। ব্রিজের যে পিলার, যাতে মূল পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল বাড়ির সামনে যে ব্রিজগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছি। শুধুমাত্র মহল্লায় যেগুলো চলাচল করে অনেক লোকজন, সেগুলো রেখে বাকিগুলো ভেঙে দিয়েছি। আমাদের এই ব্রিজগুলো অপসারণ করা না হলে আমাদের যে ময়লার যে যন্ত্র দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি, সেটি এখানে প্রবেশ করানো কোনোভাবেই সম্ভব হবে না। গত 31 ডিসেম্বর দায়িত্ব পেয়ে 2 জানুয়ারি থেকে মাঠে নামে ডিএসসিসি। এখন পর্যন্ত পান্থপথ, সেগুনবাগিচা কালভার্ট এবং জিরানি মান্ডা খালে উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে সংস্থাটি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় নিচ্ছে একটি বিরতি, ফিরবো আরো খবর নিয়ে, সাথে থাকুন। আবারও ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। মুক্তিযুদ্ধের বিজয়গাথা তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এমন চলচ্চিত্র বানাতে হবে যাতে বিজয়ের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নতুন সিনেমা হল তৈরিতে বিশেষ ফান্ড করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। 1976 সালে চলচ্চিত্র শিল্পে বাংলাদেশের সর্বোচ্চ পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া শুরু হয়। এর 44তম আসর বসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এই আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে এসে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 প্রদানের শুরুতেই আজীবন সম্মাননা দেয়া হয় অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা এবং অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দাকে। প্রধানমন্ত্রীর পক্ষে সম্মাননা ও পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জুরি বোর্ডের বিচারে 2019 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে যুগ্মভাবে নডরাই ও ফাগুন হাওয়ায়। প্রধান চরিত্র ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন তারিক আনাম খান, শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন তনিম রহমান অংশু। এছাড়া মুস্তাফিজুর রহমান চৌধুরী ইমন শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, মৃণাল কান্তি দাস শ্রেষ্ঠ গায়ক, মমতাজ বেগম শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন। এবার 26টি ক্যাটাগরিতে 6টি যুগ্ম সহ মোট 33 জনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়। বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। চলচ্চিত্র কল্যাণ ট্রাস্ট থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই যেন সহযোগিতা পায় সে নির্দেশনাও দেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিন্তু 15 আগস্ট জাতির পিতা হত্যার পর বিকৃত করা হয়েছে, সেই ইতিহাসটা যাতে সবাই জানে। আর আমরা তো বীরের জাতি, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমাদের সেই বিজয়ের ইতিহাসটা প্রজন্মের পর প্রজন্ম যেন মনে রাখতে পারে, সেই ধরনের চলচ্চিত্র আরো নির্মাণ হওয়া দরকার। মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র নির্মাণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। পরামর্শ দেন পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় এমন সিনেমা তৈরির। এটা নিয়ে আমরা আলোচনা করছি, 1000 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করব, অল্প সুদে এখান থেকে টাকা নিয়ে যারা সিনেমা হল তৈরি করা বা সিনেপ্লেক্স তৈরি করতে পারবে, যেখানে আমাদের ওই অঞ্চলের মানুষের বিনোদনের ব্যবস্থাটা থাকবে।
এর আগে আজীবন সম্মাননা পাওয়া সোহেল রানার দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের ভিআইপি ও সিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সদ্য বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে সকালে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ময়নাতদন্ত। যাচ্ছি পরের খবরটিতে। পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জে বিজয়ী বিএনপির কাউন্সিলর প্রার্থী নিহতের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণ। সকালে নিজ বাসা থেকে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি বলেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করলেও তাদের ভবিষ্যতে দলের কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে না। পরবর্তী ধাপের নির্বাচনে যারা দলের সিদ্ধান্ত মানবে না এবং দলের শৃঙ্খলা বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীকালে আর মনোনয়ন পাবেন না তারা। এটাই শেখ হাসিনার সিদ্ধান্ত বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। স্থানীয় সরকার নির্বাচন মানেই আমি বিজয়ী সকল প্রার্থী। দ্বিতীয় ধাপের গতকাল সারা নির্বাচন ব্যবস্থাকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাপক ভোটার উপস্থিতি, শেখ হাসিনা সরকার ও নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থারই বহিঃপ্রকাশ। দেশের নির্বাচন ব্যবস্থাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচন নিয়ে যারা কথায় কথায় হতাশা প্রকাশ করেন, গতকালের নির্বাচনে জনগণ তাদের উদ্দেশ্যমূলক অপপ্রচারের জবাব দিয়েছে। ভার্চুয়ালে নয়, এবার আগের মতোই বইমেলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ। তবে বইমেলা শুরু হবার তারিখ এখনও ঠিক হয়নি। দুপুরে বাংলা একাডেমির সভাকক্ষে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শারীরিক উপস্থিতিতে বইমেলার প্রস্তুতির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে বলেও জানান তিনি। তার মতে 20 ফেব্রুয়ারি, 17 মার্চ ও 27 মার্চ প্রস্তাবিত 3টি তারিখ প্রধানমন্ত্রীর কাছে বইমেলা শুরুর দিন হিসেবে প্রস্তাব করা হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের বইমেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বানও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। এর আগে গত 10 ডিসেম্বর বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে 2021 সালের অমর 21 গ্রন্থমেলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সন্ধ্যায় এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এসে যা থাকছে। নগরে দারিদ্র্য কমাতে স্থানীয় সরকারের সক্ষমতা বাড়ানোর তাগিদ মেয়রদের, সমন্বিত কাজে জোর মন্ত্রী। এসএমই ও সামাজিক খাতে 2700 কোটি টাকার আরও 2টি প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন শুরু। স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সন্ধ্যা। জানাবো আরো কিছু খবর। সৌদি আরব থেকে 55,000 সন্দেহভাজন রোহিঙ্গার যদি কেউ বাংলাদেশি হয়ে থাকে তবে তাদের পাসপোর্ট রিনিউ করতে সহযোগিতা করবে সরকার। একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর একটি হোটেলে সৌদি সরকারের ফুড বাস্কেট বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সৌদিতে অবস্থানরত বৈধ বাংলাদেশি নাগরিকরা যেন কোনো হয়রানির শিকার না হয় সেজন্য সৌদি সরকার সহায়তা করবে বলেও আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসআই ইউসেফ এসা আল দুলাইহান বলেন, বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করছে সরকার। যাচাই বাছাই করে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি আরও বলেন, বর্তমানে প্রতিদিন 6,000 বাংলাদেশি নতুন ভিসা রিনিউ ও বাতিলের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নগরাঞ্চলের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে স্থানীয় সরকারের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে মত দিয়েছেন নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়ররা। স্থানীয় সরকার শক্তিশালী না হওয়ার জন্য দায়ী প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে সমন্বিতভাবে কাজ করার উপর জোর দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
সিনিয়র সচিব নগরাঞ্চলের দারিদ্র্য বিমোচনের কৌশল নির্ধারণ বিষয়ে সকালে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অব আরবান পুয়ার কমিউনিটিস প্রজেক্ট LIUPCP। সিটি কর্পোরেশন, পৌরসভা সহ দেশের স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলোর কাজের পরিধি, ক্ষমতা সহ প্রাসঙ্গিক নানা বিষয় উঠে আসে জনপ্রতিনিধিদের আলোচনায়। কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার প্রসঙ্গ টানেন গাজীপুর সিটির মেয়র। প্রশাসনিকভাবে অনেক সময় মনে হয় সিটি কর্পোরেশন একটা নিজস্ব জিনিস আর সরকারি কর্মকর্তারা হচ্ছে অন্য একটা জিনিস। এই জিনিসটা যে দূরত্ব না থাকে, এটার মধ্যে একটা সমন্বয় করে দিতে হবে। অভিজ্ঞতা তুলে ধরে স্থানীয় সরকারের ইউনিটগুলোকে আরও কার্যকর করতে করণীয় তুলে ধরেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র। বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু একটা সিটি কর্পোরেশনের ভিতরে বা একটা পৌরসভার ভিতরে আছে। এই যে কোঅর্ডিনেশন, আমাদের ক্ষমতা এবার কতটুকু? আমি একটা সিটিকে সৌন্দর্য করতে যাচ্ছি, পরিষ্কার করতে যাচ্ছি, ড্রেন ঠিক করতে যাচ্ছি, আমার পুলিশ নাই, ম্যাজিস্ট্রেট নাই। অনেক সময় দেখা যায় যে এই যে কোঅর্ডিনেশনের অভাবে অনেক কিছু আমরা করতে পারছি না। নগর সহ দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে স্থানীয় সরকার শক্তিশালী করতে মন্ত্রণালয়ের ভাবনা জানান স্থানীয় সরকার মন্ত্রী। Immediate after liberation, Bangabandhu was killed, and we have fallen in the hole. It was এখন এর মধ্যে যে কি হয়েছে, এই 20 বছরে কি হয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়েছে। একটা কালচার ডেভেলপ হয়েছে, বাট ইট ইজ ইমপ্রুভিং। কোএক্সিস্ট করতে হবে, সব অবস্থান করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। তো এটার আমাদের মধ্যে সমস্যা আছে। আমাদের বেশ কিছু আমাদের উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে গেলে কোথায় কোথায় সমস্যা হয়, তো এই সমস্যাগুলো সমাধান করতেই হবে। কোথায় কোথায় অসামঞ্জস্য থাকবে, সরকারের উপর নির্ভর না করে নিজেদের আয় বাড়াতে স্থানীয় সরকার ইউনিটগুলোকে আবারও তাগিদ দেন মন্ত্রী। যেসব পৌরসভা 12 মাসের বেশি কর্মীদের বেতন দিতে পারবে না, সেগুলোকে ভেঙে দেওয়ার আইন করা হচ্ছে বলে হুঁশিয়ারি করেন তাজুল ইসলাম। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর প্রভাব মোকাবিলায় 2700 কোটি টাকার আরও 2টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে গতি সঞ্চার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর নতুন এই 2টি প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছেন। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচি দুটির বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে। গত বছরের মার্চে দেশে করোনা মহামারী শুরুর পর বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের জন্য 1 লাখ কোটি টাকার বেশি ঋণ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরই মধ্যে এসব প্রণোদনার বেশিরভাগ অর্থ ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে। যদিও এসএমই শিল্প খাতে এখনও পুরোপুরি বিতরণ হয়নি প্রণোদনার অর্থ। গত নভেম্বরে অর্থনীতিতে প্রথম প্রণোদনার প্রভাব নিয়ে অর্থ বিভাগের আলোচনায় আরেকটি প্যাকেজ ঘোষণার সুপারিশ করেন সংশ্লিষ্টরা। এর পরিপ্রেক্ষিতে কুঠির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 2700 কোটি টাকার নতুন 2টি প্রণোদনার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম প্যাকেজের আকার 1,500 কোটি টাকা, যার আওতায় ঋণ পাবেন সিএসএমই ও নারী উদ্যোক্তারা। 1200 কোটি টাকার দ্বিতীয় প্যাকেজের আওতায় আগামী অর্থবছর দেশের 150টি উপজেলায় দরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতার আওতায় আনা হবে। গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, বয়স্ক ও বিধবাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আজ 2700 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। উক্ত প্রণোদনা প্যাকেজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এসিং ফাউন্ডেশনের জন্য 300 কোটি টাকা বরাদ্দের অনুমতি দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু প্রণোদনা ঘোষণা করলেই হবে না। প্রণোদনার ঋণ যাতে সুষ্ঠুভাবে বণ্টন হয়, তা কঠোরভাবে নজরদারির আওতায় আনতে হবে। স্বল্প সময়ে স্বল্প খরচে কিছু বেসিক কিছু ডকুমেন্টেশনের মাধ্যমে তাদেরকে যদি অন্তত প্রণোদনার অর্থ ছাড়ের মতো কিছুটা যদি সাহায্য করার ব্যবস্থা করা যেতে পারে স্বল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু অনেকেই রয়েছেন যারা পিছিয়ে পড়া, তারা কিন্তু এই প্রণোদনা প্যাকেজ থেকে গুরুত্বটা এবং উপকারটা পেতে পারবেন। নতুন 2টি সহ মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা দাঁড়ালো 23টিতে। এসব তহবিলে বরাদ্দ দেওয়া মোট অর্থের পরিমাণ 1,24,053 কোটি টাকা, যা দেশের মোট জিডিপির 4.44%। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমাজ সন্ধ্যায় এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরে এসে যা থাকছে, উইন্ডিজ সিরিজ দিয়ে নতুন যুগে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। তরুণদের বড় স্বপ্নে সম্ভাবনার আশা। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। যাচ্ছি পরের প্রসঙ্গে। ইনস্টিটিউট অফ
কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস ICMAB ক্যাম্পাসে একটি অত্যাধুনিক ইনোভেশন ল্যাব স্থাপন করেছে টেলিকম অপারেটর রবি। রোববার এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, উন্নত অর্থনীতি হতে হলে গবেষণা এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই। সে প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠিত রবি ICMAB ইনোভেশন ল্যাব একটি চমৎকার উদ্যোগ। এই ইনোভেশন ল্যাবকে আরও এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করবে ICT বিভাগ। রবির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ বলেন, এই ল্যাব সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনের সহায়তা করবে, পাশাপাশি দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন ইনস্টিটিউট মেম্বার, কিন্তু উনি কোনো কার্পণ্য করে নাই। দেশপ্রেমের অনুপ্রেরণাতে জিতেছিলেন যুব বিশ্বকাপ শিরোপা। সেই আত্মবিশ্বাস আর দেশপ্রেমেই এবার মূল বিশ্বকাপ জয়ের স্বপ্ন শরীফুল ইসলামের। ওয়েন্ডিজ সিরিজ দিয়ে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। শরীফুল, হাসান মাহমুদ, মেহেদী হাসানদের অন্তর্ভুক্তিতে নতুন সম্ভাবনা টাইগার ক্রিকেটে। বাকি সবার কাছে যা অদৃশ্য সেটা আগে ভাগে দেখে ফেলার ক্ষমতায় দূরদৃষ্টি। আজ যে যুবা করল শুরু, 2 বছর পর তারাই হবেন মূল চরিত্র। সেই বিবেচনাতেই দ্রুত জাতীয় দলে অন্তর্ভুক্তি শরীফুল ইসলামের। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ মঞ্চ, বঙ্গবন্ধু T20, এমনকি জাতীয় দলের নেট, সব জায়গাতেই শরীফুল এক আতঙ্কের নাম ব্যাটসম্যানদের জন্য। গতি আগ্রাসনের পাশাপাশি সহজাত অ্যাঙ্গেল তার শক্তি। জাতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েই বড় স্বপ্নের কথা শুনিয়েছেন। যুব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জিতবেন মূল বিশ্বকাপ স্বপ্ন দেখছেন টাইগার পেসার। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার ওইখান থেকে আমার একটা আমাদের ছিল, মানে মূল একটা শক্তি ছিল যে সবাই আমরা একত্র ছিলাম, দেশের জন্য লড়ছি। তো ওই একতা যদি এখানে আমরা সবাই ফাইটিং করতে পারি দেশের জন্য, তো ইনশাল্লাহ আমরা একদিন আবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব। নতুন পুরনো দুই বলেই স্বাচ্ছন্দ্য, বৈচিত্র্য আর ধারাবাহিকতায় অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন হাসান মাহমুদ। সহজে ক্লান্ত হন না পরিচ্ছন্ন বোলিং অ্যাকশনের কারণে। টানা বল করার সামর্থ্যে জানান দিয়েছেন হাসান। লম্বা দৌড়ের জন্য তার সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। না, অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখা খুবই ইম্পর্টেন্ট। আপনার যেই সুযোগটা আছে ওটা কাজে লাগানো খুবই দরকার। লক্ষ্য অবশ্যই ভালো করার, নিজের সেরাটা দেওয়ার। শুরু করতে হয়তো কিছু দেরি হলো, কিন্তু একদম হারিয়ে যাবার চেয়ে সেটা অনেক ভালো। ছোট ফরম্যাটের পারফরমেন্সে বড় স্বপ্ন দেখাচ্ছেন মেহেদী হাসান। নতুন বল কিংবা ডেথ ওভার, দুই চ্যালেঞ্জেই সপ্রতিভ এই অলরাউন্ডার। বাড়তি পাওনা ব্যাট হাতে বড় শট খেলার সামর্থ্য। এটা আসলে অনুপ্রেরণায়, প্রেশার হবে কেন? এটা যেহেতু আছে আমরা যে ক্রিকেট প্লেয়ার, প্রেশার নেওয়ার কিছুই নেই। যেহেতু আমরা হার্ডওয়ার্ক করতেছি, চেষ্টা করতেছি, এটা আমাদের অনেক কিছু। নির্বাচকদের ভিশন অনুযায়ী 2023 বিশ্বকাপের সম্ভাব্য নায়ক এরাই। আস্থার প্রতিদান দিয়ে নায়ক বনে যাওয়ার সুযোগ শরীফুলদের সামনে। উইন্ডিজ সিরিজে অপেক্ষা এখন নতুন শুরুর জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব সমাজ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশের 9 মাসের সর্বনিম্ন করোনা শনাক্ত, হার নামল 4.23-এ, আরো 23 জনের মৃত্যু। রাজধানীর কাকরাইলে স্ত্রী সন্তান হত্যা মামলায় স্বামী সহ 3 আসামির মৃত্যুদণ্ড, 3 বছর পর রায়। সিলেটের MC কলেজে গৃহবধূ ধর্ষণ মামলার বিচার শুরু, 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। ভার্চুয়াল নয়, বইমেলা হবে আগের মতো, জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। উদ্বোধনের তারিখ ঠিক হয়নি। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য